আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস মুন্সি, টোকিও, জাপান থেকে। সবাই কেমন আছেন? আজকে একটু জাপানে ঠান্ডা পড়ে গেছে, তাই একটু কি বলে গোসল করে আজকে অফিসে যাইনি। অনেকদিন ধরে শরীর খারাপ, অফিসে যাই না। তো যাই হোক, তো আজকে একটু আমি দুইটা পেপার নিয়ে একটু আলাপ করব। একটা হলো ইসকনের ব্যাপারটা নিয়ে আর কি, ইসকন এবং ইসকন কি, এবং আপনার যদি সম্ভব হয় তাহলে হয়তো বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো আর কি। তো যাই হোক, আপনারা ইয়েটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো ইসকনের ব্যাপারটা হলো, আপনারা দেখেন গত কিছুদিন ধরে বাংলাদেশে ইসকন বেশ একটা হাঙ্গামা শুরু করে দিয়েছে, বিশেষ করে শেখ হাসিনার পালানোর পর থেকে আর কি। তো তো ইসকনের যে এই যে ইসকনের ব্যাপারটা কিন্তু এই গত 1 বছর 2 বছর 5 বছর আগ থেকে এটা কিন্তু শুরু হয়নি। ইসকনের ব্যাপারটা শুরু হয়েছে আরো বহু বছর আগে থেকে। তো এখন ব্যাপারটা হলো ইসকনটা কি। এখন ইসকনটা হইল, এখানে ইসকন সাধারণ যেই সনাতনী যেই হিন্দু ধর্মাবলম্বী আছে ওনাদেরকে বিভ্রান্ত করতেছে। ইসকনটা কিন্তু কোনো হিন্দু বা সনাতনী ধর্মীয় কোনো ধার্মিক সংগঠন না, কিন্তু ইসকনটা হলো এটা আমেরিকা ভিত্তিক একটা সংগঠন। এটার উৎপত্তি আমেরিকাতে বহু বছর আগে। আর এটার মূল ইসকনের যে মূল কারিগর যারা ইসকনটাকে তৈরি করছে, কেন তৈরি করছে, তারা হলো মূল এটার পিছনে হলো ইহুদি। এটা ইহুদিদের একটা সংগঠন আর কি। যেমন মনে করেন আপনার বিএনপির মনে করেন ছাত্র দল আছে, তারপরে স্বেচ্ছাসেবক দল আছে, যুব দল আছে, এরকম আর কি। না, তো ইসকনটাই হলো ওই সংগঠনটার নামটা আমার জানা নাই। ওই সংগঠনটারই একটা শাখা। এটা হলো ইহুদিদের একটা সংগঠন আর কি। তো এটা তাহলে এখানে আসলো কি করে? এটা আমাদের এই যে ভারত উপমহাদেশে এটা আসলো কি করে? এটা বেশিরভাগ এটা ভারত উপমহাদেশে এটা আসছে হলো বিশেষ করে যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই জিনিসটা আমাদের এই যে কি বলে উপমহাদেশে এই ইসকনের এইটা জোরে সুরে আসা শুরু হয়েছে। তো এখন ইসকনের সংগঠন, ইসকন ওইটা আলাদা একটা ধার্মিক একটা ইহুদিদের একটা সংগঠন। তো সেটা হিন্দুদের সাথে এটা সম্পর্কটা কি? এটা একটা প্রশ্ন আসে না? তা অবশ্যই আসে। তো হিন্দুদের সাথে এটার একটা সম্পর্ক, এটা একটা কম্বিনেশন একটা তৈরি করা হয়েছে আর কি, আমেরিকাতে তৈরি করা হয়েছে। কারণ দেখেন ইহুদি জাতি এরা কিন্তু অনেক ব্রেনি একটা জাতি, এবং এরা শত বছর পর কি হবে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে। 6 মাস পরে, 2 মাস পরে, 10 বছর পরে কি হবে এটা নিয়ে তারা চিন্তা করে না। তো এখন ইহুদিরা দেখলো যে তারা হাজার বছর, এটা ইহুদি জাতির ইতিহাস, এরা কোথাও এরা স্থায়ী হতে পারবে না, এবং এরা যেখানেই থাকবে কারো না কারো, বাংলায় যদি বলি আমরা আমাদের গ্রামের এলাকায়, যে কারো না কারো ছাতার তলে থাকতে হবে। এদের নিজস্ব কোনো থাকবে না। তো এরা একসময় ইউরোপিয়ানদের ছাতার তলে ছিল। ছাতার তলার থাকার পরে তারপরে হিটলার এদেরকে পেদানি দিয়া তারপরে করে দিল। তারপরে ইউরোপ, ফ্রান্স, ইংল্যান্ড, বিশেষ করে ফ্রান্স, ইংল্যান্ড এবং আমেরিকা মিলে তাদেরকে আবার মিডল ইস্টে সেটেল করলো। মিডল ইস্টে সেটেল করার পরে এখন তারা থাকতেছে হলো আমেরিকার ছাতার তলে, ইউরোপের ছাতার তলে, নেটোর ছাতার তলে, ঠিক আছে? তো এখন ইহুদিরা জানে সবকিছু কখন কি হবে। ওরা দেখলো যে আস্তে আস্তে আমেরিকার আধিপত্য পৃথিবী থেকে শেষ হয়ে যাচ্ছে আর কি। আমেরিকার এই আধিপত্য থাকবে না। তো যখন আমেরিকার আধিপত্য থাকবে না, আমেরিকার আধিপত্য না থাকা মানে ইউরোপের আধিপত্য নাই। হ্যাঁ, এই আধিপত্যটা চলে যাবে অন্য কারো হাতে। তখন ইহুদিদের কি হবে? তখন ইহুদিদেরকে কে বাঁচাবে? তখন তারা চিন্তা করলো, বহু চিন্তার পরে দেখলো যে তখন আমেরিকার যদি পতন হওয়ার পরে তখন ইন্ডিয়া একটা ফ্যাক্টর হবে পৃথিবীতে। তখন আর কি বড় দেশ হিসেবে, জনসংখ্যা হিসেবে, অর্থনীতি হিসেবে, সব দেশ সাধারণ তখন এখন তারা ইন্ডিয়ার ছাতার তলে ঢোকার জন্য, ইন্ডিয়ার ছাতার তলে থাকার জন্য তারা এই ইসকনটাকে তৈরি করে তারা এটাকে
ইন্ডিয়াতে এটাকে স্টাবলিশ করার ইয়ে করতেছে, আপনার কাজ চালিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য। তো ইন্ডিয়াতে এটাকে এখন এটার মূল পৃষ্ঠপোষক হইল নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা। ঠিক আছে, এরা আমেরিকা থেকে প্রচুর টাকা পায় এই সংগঠনের জন্য আর কি। ঠিক আছে, তো এখন তাহলে এটা যদি তাহলে একটা আসে না যে ইন্ডিয়াতে ইসকন প্রতিষ্ঠিত হইলে এখানে ইহুদিদের ইয়েটা কি? আপনারা একটা জিনিস খেয়াল করছেন আপনারা, যে আপনার ভারতের 7 সিস্টার, ঠিক আছে, আমাদের এইদিকে মনে করেন আপনার এই কি বলে অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, এইদিকে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, না? তো এর মধ্যে আমাদের সাথে বর্ডার আছে হইল মিজোরাম, মণিপুর, আসাম, আর হইল আপনার কি বলে এটাকে মেঘালয়। আর এদিকে আপনার মণিপুর আর হইল নাগাল্যান্ড, এটার সাথে আমাদের কোনো বর্ডার নেই। তো মজাটা কি যে এখানে ওই যে 7 সিস্টার, ভারতের 7 সিস্টারের মধ্যে আপনার 4-5টা অলরেডি, 4টা, হ্যাঁ, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, এই 3টা প্রায় 80%-90% এরা খ্রিস্টান। মেঘালয়ে আছে কিছু খ্রিস্টান, তারপরে এই পাশে আসামে আছে কিছু খ্রিস্টান। তো এখন এই যে মণিপুরে গন্ডগোলগুলা চলছে না, এইটার মূল কারণ হইল এখানে একটা খ্রিস্টান দেশ তৈরি করা। আপনারা খেয়াল করে দেখেন, এটার সাথে সম্পর্ক কিন্তু আমাদের সেন্ট মার্টিনের, ঠিক আছে, এগুলো আসবে একসময় কথা। তো এই যে আপনার এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে, তো এখন খ্রিস্টান তো আর ইহুদি তো আর এক না, কিন্তু আসলে হয়েছে কি খ্রিস্টান এবং ইহুদি এরা কিন্তু ওই যে একই বোতলের একই বোতলের পানি, লেভেলটা শুধু চিগাও আর কি, মানে আলাদা আর কি। ঠিক আছে, নামটা শুধু আলাদা, পানিটা কিন্তু এক, ভিতরের ইয়েটা কিন্তু এক। তো যাই হোক, তো এখন এই মণিপুরে যারা মণিপুর, নাগাল্যান্ড, এই 7 সিস্টার এই সাইডটা আর কি, আপনার আসাম আর হলো ত্রিপুরা, আসাম এবং ত্রিপুরার মানুষ কিন্তু হিন্দি এবং বাংলা এরা কথা বলে, কিন্তু মিজোরাম এবং মণিপুর আর হলো নাগাল্যান্ড, এই 3টার এরা হিন্দি টোটালি জানে না, এরা হিন্দিতে এরা কথাও বলে না। তো এদের ভাষাটা কি? এদের ভাষাটা হলো ইংরেজি আর হইলো ওদের আদি ভাষা। এই বিশেষ করে এই 3টার মধ্যে আর কি, এই বেল্টটা একই বেল্ট, কিন্তু আমাদের ওই চট্টগ্রামের উপরে, এই পাশে চট্টগ্রামের উপরে হইলো আপনার মিজোরাম, তারপরে এইদিকে হইলো মণিপুর, আর ওইদিকে হইলো নাগাল্যান্ড, এই বেল্টটা আর কি। তো এটাকে তারা একটা খ্রিস্টান দেশ বানাবে। তো এখন ওই যে মণিপুরের তারা, বা এই যে তিনটা 3 সিস্টার, এরা যে এই তিন বোন, এরা কিন্তু হিন্দি জানে না, এরা এদের আদি ভাষা এবং ইংলিশ ভাষা। তো ইংরেজি কিভাবে এরা আরো বহু বছর আগ থেকে, যুগ আগে থেকে কি করছে, তখন এই ইহুদিরা খ্রিস্টানের ছলে তারা এখানে এসে বিভিন্ন রকম গির্জা টির্জা এগুলা তৈরি করে এদের স্কুল কলেজ বানিয়ে এতিম ছেলে মেয়েদেরকে, বিশেষ করে এই এলাকাটা তো আপনার অবহেলিত, ভারতের সবচেয়ে বেশি আয় কিন্তু এখান থেকে, কিন্তু এটা কিন্তু অবহেলিত আমাদের মতো। পূর্ব পাকিস্তান, বাংলাদেশ যেটা, এখানে আয় বেশি হইতো, কিন্তু আমরা ছিলাম অবহেলিত, সব আয় চলে যেত পাকিস্তানে। ওকে, তো এই পাশে কিন্তু প্রচুর ইনকাম আছে, কিন্তু এরা কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত। তো এই জিনিসটা তারা টার্গেট করছে, ইহুদিরা খ্রিস্টানরা টার্গেট করে তারা এখানে আসছে, বিভিন্ন চার্চ করছে, স্কুল করছে, এটা করছে, সেটা করছে। আর তারা একটা সাপোর্ট পাইছে হইলো আপনার মায়ানমার থেকে। মায়ানমারের ওই যে আপনার এটাকে কি বলে, এই যে রোহিঙ্গা, বা ওই যে কি বলে আরো কি ওই যে কুকি কি যেন আছে না, কতগুলা এই সংগঠন সরকার বিরোধী করে, ওইখান থেকে যারা পালিয়ে আসে এদেরকে এরা এখানে শেল্টার দেয়। শেল্টার দিয়ে করে কি, যারা ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে এরা ওই বোর্ডিংয়ে দিয়ে দেয়, কলেজের বোর্ডিংয়ে, স্কুলের বোর্ডিংয়ে দিয়ে দেয়, ওদেরকে লেখাপড়া করায়, চাকরি দেয়, সম্পূর্ণ ইংলিশ ওদের লেখাপড়াটা আর কি, আর ওদেরকে খ্রিস্টান বানায়।
বানাই খ্রিস্টান, ঠিক আছে। কিন্তু এখানে মজার ব্যাপার হইলো একটা দ্বিতীয় ভাষা আছে। তো দ্বিতীয় ভাষা যেহেতু ওরা ইন্ডিয়াতে বাস করে, এটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য, তো এখানে ওদের প্রথম ভাষা হওয়ার কথা ছিল হিন্দি, তারপরে যা অন্য কিছু হবে। কিন্তু না, ওদের হিন্দি ভাষা, ওদের প্রধান ভাষা হইলো ইংলিশ। আর দ্বিতীয় ভাষাটা হইলো কি জানেন আপনারা? এটা হইলো হিব্রু, ইসরায়েলি ভাষা, ইহুদি ভাষা। এটা আপনারা একটু যাচাই করে দেখবেন আপনাদের কোনোভাবে যদি আপনারা সম্ভব হয়, কারণ এখন তো নেটের যুগ, তো আপনারা নেটে সার্চ দিলে দেখতে পারবেন ওদের দ্বিতীয় ভাষা হইলো হিব্রু। তার মানে হয়েছে কি, এখন এখন ইসরায়েলে যাদের টাকা পয়সা আছে, যেসব ইসরায়েলিরা এখন খুব বড় ধরনের ওদের ভিতরে একটা ঢেউ আসছে। ওরা এখন ইসরায়েল ছাড়ছে গণহারে। এরা বিভিন্ন দেশে এরা এখন মাইগ্রেশন নিয়ে চলে যাচ্ছে, কারণ এরা জানে যে এরা এই আরব ভূমিতে এরা কোনোদিন স্থায়ী হতে পারবে না। হ্যাঁ, তো এখন ওরা বিভিন্ন দেশে মাইগ্রেশন নিয়ে যাচ্ছে, বিশেষ করে ল্যাটিন দেশগুলোতে যাচ্ছে, আর্জেন্টিনাতে যাচ্ছে, তারপরে আরো আশেপাশে ওসব দেশে, ব্রাজিলে যাচ্ছে, বিভিন্ন দেশে, মেক্সিকোতে যাচ্ছে, তবে আর্জেন্টিনায় বেশি যাচ্ছে। তারপরে ইউরোপের কিছু দেশ, কিন্তু ইউরোপ নিরাপদ না, ওরা ইউরোপে যাচ্ছে না। তার কারণ হচ্ছে ইউরোপে হিটলার ওদেরকে যেই মাইটটা দিছে, হ্যাঁ, ইউরোপের যারা একদম কঠিন খ্রিস্টান, এরা কিন্তু ইহুদিদেরকে পছন্দ করে না। খ্রিস্টানদের ভিতরে 2-3টা ভাগ আছে আর কি, আমাদের যেরকম শিয়া সুন্নি ওহাবি যেরকম ভাগ আছে, খ্রিস্টানদের ভিতরে এরকম ভাগ আছে। তো খ্রিস্টানদের যারা একদম কঠিন খ্রিস্টান, যারা খুবই তারা ইহুদিদেরকে পছন্দ করে না, তো এই জন্য তারা ইউরোপে যাবে না। এই জন্য তারা কি করছে, যে এই ভারত যেহেতু হিন্দুদের কোনো ধর্ম নাই, এই এলাকার মানুষের কোনো ধর্ম নাই, কারণ হিন্দুদের যেই ধর্ম, এটার কোনো কিতাব নাই, কিছু নাই, এগো ভগবান হইলো কয়েক কোটি নাকি, হ্যাঁ, কয়েক হাজার কয়েক কোটি আর কি এগো ভগবান। হ্যাঁ, আপনি পৃথিবীতে যেখানে যাবেন, যেই কোনো দেশে, এবং ওই যে আপনি চাঁদের দেশে গিয়ে ওখানে যদি কোনো একজন মুসলিম পান, তারাও যদি জিজ্ঞাসা করেন তুমি কে, বলবো যে আমি মুসলিম। তোমার কে, সৃষ্টিকর্তাকে, বলবে আল্লাহ। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করবেন, বলবে গড। ঠিক আছে, ইহুদিদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা গডকে কি বলে, আল্লাহকে কি বলে, ওরা কি জানি একটা বলে আর কি না। কিন্তু এই ছাড়া আপনার অন্য কি হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে ওদের যে কত রকম ভগবান আছে, হিন্দুদের যে কত রকম ভগবান আছে, কত হাজার হাজার লক্ষ লক্ষ ভগবান আছে ওদের। এক এক এলাকা যাবেন, এই গ্রামে এক ভগবান, ওই গ্রামে আরেক ভগবান। এটা আমার কথা নয়, এগুলা কথা, ইতিহাসের কথা। এবং আপনারা এগুলা সার্চ দেন, এগুলা ইন্ডিয়ার বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন আসে তো এগুলা। হ্যাঁ, একবার একটা টিভি চ্যানেল দেখলাম, ক্রাইম শো, একটা লোক মারা গেছে, তো মারা গেছে পরে না, একটা বাচ্চা মারা গেছে, বাচ্চা মারা যাওয়ার পরে ওই বাচ্চাটার সাথে একটা পুতুল পাওয়া গেছে, একটা কি বলে ভগবান কা পুতলা মিলা বললো আর কি, বললো যে একটা ভগবানের পুতুল পাওয়া গেছে। এখন অফিসার বলতেছে ও কোন সে ভগবান কা পুতলা, মানে ওটা কোন ভগবান, কোন আল্লাহর পুতুল এটা, ঠিক আছে। তো এই হইলো ওদের অবস্থা আর কি, ঠিক আছে। তো ইসকনের নামে ইহুদিরা এই জিনিসটাকে টার্গেট করছে। এবং এই গত কিছুদিনে, গত 2 বছরের যে আপনার ইসরায়েলের যুদ্ধ, কি পরিমাণ ইহুদি আপনারা ইন্ডিয়াতে আসছে এটা আপনারা জানেন? প্রচুর ইহুদি ইন্ডিয়াতে আসছে, এবং ইন্ডিয়াতে প্রচুর ইহুদি আছে। এবং আগামী দশকে ইহুদিদের ছাতা হবে ইন্ডিয়া। আগামী দশকে, আগামী আমেরিকার পতনের পরে ইন্ডিয়ার ইহুদিদের ছাতা হবে ইন্ডিয়া। এটা মনে রাখেন। আপনারা দেখেন, যদি আমার কথাটা অবিশ্বাস করেন, আপনারা একটু খোঁজ খবর নেন, দেখবেন আর কি না। তো এখন এই যে এখানে যদি খ্রিস্টান রাষ্ট্রটা করা হয়, আমাদের এই যে মিজোরাম, এই জন্য এদের টার্গেটটা হইলো এখন আমাদের চট্টগ্রাম, বুঝছেন? এটা এই ইসকনকে দিয়ে এই কাজগুলা করানো হচ্ছে। আর এই ইসকনের এই কর্মকাণ্ডগুলো আসছে হইলো নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরেই কিন্তু ইসকনের ইয়েটা বেশি আসছে। কিন্তু তার আগে কি ছিল? তার আগে ছিল হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আপনাদের খেয়াল আছে কিনা, আমি গত ভিডিওতে বলছিলাম যে 2096-তে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একটা সংগঠন করা হয়েছিল। করার পরে এটার ব্যানারে, এটার ছায়াতলে সারা বাংলাদেশে একটা মহড়া দিল। মহড়া দেওয়ার পরে তারা জানান দিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে এটা একটা লাইমলাইটে চলে আসলো। আস্তে করে কি করলো, ওই মুসলিমদেরকে ওই পাশে লাতি দিয়ে দিল। ঠিক আছে, যাও তোমরা বাদ, তোমাকে দরকার নাই, এখন আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরাই যথেষ্ট। তো এই ইসকনের, বাংলাদেশের ইসকনের মূল
সাপোর্ট দেয় হলো বাংলাদেশে আওয়ামী লীগ এবং এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আওয়ামী লীগ হলো এই ইসকনকে বাংলাদেশে আপনার সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য আর কি, বাংলাদেশটাকে ভাগ করার জন্য, বাংলাদেশটাকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য করার জন্য। বাংলাদেশটাকে যদি ইন্ডিয়ার অঙ্গরাজ্য করা যায় তাহলে ওরা ওই যে ওই দিক থেকে আপনার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর যদি আমাদের চট্টগ্রামটা পাওয়া যায় তাহলে পৃথিবীতে সেরা একটা দেশ হয়ে গেল। এটা হলো এদের এখন মূল টার্গেট। এটা হলো এখন মূল টার্গেট। আর আমেরিকার মূল টার্গেট হলো যদি চট্টগ্রাম নাও পাওয়া যায় তারা ছলে বলে কৌশলে তারা আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন তারা নিবেই। এবার ক্ষমতায় আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, এই ইউনূস থাক আর কি বলে ওয়াকার থাক, যেই থাক বাংলাদেশের সেন্ট মার্টিন কিন্তু আমেরিকা নিবে, এ তো কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে কি, ওরা এদিক থেকে যদি এদিক দিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র যদি তৈরি করতে পারে তাইলে চায়নার বর্ডারে যাওয়া পর্যন্ত যেতে হলে ওদের আর বেশি কিন্তু আর দূরত্ব নাই। মাঝখানে মনে করেন আপনার কিছু আসাম থাকবে আর হলো অরুণাচল। হ্যাঁ, তো চায়না অরুণাচল বর্ডারে অলরেডি চলে আসছে, ওরা অরুণাচল ওদের দাবি করতেছে এবং অরুণাচল ওরা নিয়ে নিবে। তো এখন আমেরিকার হলো এটা টার্গেট, আমাদের সেন্ট মার্টিনে তারা ঘাঁটি করবে, ঘাঁটি করার পরে টেকনাফ থেকে এমনভাবে একটা রোড তারা তৈরি করবে একদম যাতে এই রোড দিয়ে যাতে তাদের আর্টিলারি যাতে তাদের চায়না বর্ডার পর্যন্ত যাইতে পারে। এটাই হলো এখন ওদের টার্গেট। আর এই টার্গেটটা ওরা কমপ্লিট ফুলফিল করার জন্য ওরা এখন বাংলাদেশে এই ইসকন নামের এই জঙ্গি সংগঠনটাকে, এই হারামজাদা সংগঠনটাকে বাংলাদেশে তৈরি করছে। আর এটারে পৃষ্ঠপোষকতা করতেছে হইলো, এটারে সাপোর্ট দিতেছে হইলো বাংলাদেশে এই আওয়ামী জঙ্গি সংগঠন আর হইলো এই কি বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই জঙ্গি সংগঠন। এই হিন্দু বৌদ্ধ যে ইসকন এই জঙ্গি সংগঠন, আমি কালকে একটা পোস্ট দিছিলাম যে আওয়ামী লীগ, ইসকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এরা হইল একই সুতোয় গাঁথামালা। ঠিক আছে, কারণ আমি আজ পর্যন্ত দেখেন আমি অন্তত বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কয়েক হাজার তো অন্তত আছে, কয়েক লাখ বললাম, কয়েক হাজার তো অন্তত আছে, খুব কাছের লোক যারা আমরা। এত বয়স হয়েছে, যেতে ঘুমে তো আর হয়নি, মানুষের সাথে চলেই তো বয়স হয়েছে। ঠিক আছে, কয়েক শত চিনি, কয়েকজনও তো চিনি নাকি। আজ পর্যন্ত আমি একটা লোক পাইলাম না বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ নিয়ে কথা বলতে, আওয়ামী লীগের একটা লোক আমি পাইলাম না। এরা আবার স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, কিন্তু শালারা সব হইল রাজাকার। ৭১ তারা ভারতে পালাইছে, শেখ মুজিব তার পরিবার পরিজনকে ইন্ডিয়া পাকিস্তানিদের হাতে সুন্দর করে বুঝাইয়া সুঝাইয়া দিয়া তারপরে সে পাকিস্তান চলে গেছে। আর তার যত গুন্ডা বাহিনী ছিল, ইউনিয়ন ভিত্তিক, ইউনিয়ন পর্যায়ের সভাপতি সেক্রেটারি যারা ছিল তারা পর্যন্ত সব ভারতে পালিয়েছিল। এরা বাংলাদেশের জন্য যুদ্ধ করে নাই। ঠিক আছে, বাংলাদেশের জন্য যুদ্ধ করছে হলো বাংলাদেশের সাধারণ জনগণ, তারপর হলো বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের ইপিআর মানে ইস্ট পাকিস্তান বিডিআর যেটা আর কি, বিডিআর, তারপরে পুলিশ এরা, এবং সাথে সাধারণ জনগণ। ওই যে একটা পোস্ট দিছিলাম যে ঘাসপা খালিপা, গ্রামের এই সাধারণ মানুষগুলো তারা লেফট রাইট বুঝে না, ডান বাম করলো ঠিক মতন বুঝে না, তখন কি করলো, এক পায়ে ঘাস বাইনা দিল। তো কবে যে এটা এই পায়ে কি রে, কয় ঘাস, আর এই পায়ে কি, কয় খালি, কয়বার যা ঘাস পা খালিপা, ঘাস পা খালিপা, এই হলো ট্রেনিং আর কি না। তো ওই ঘাস পা খালিপা মানুষগুলাই কিন্তু দেশের জন্য জীবন দিছে, এবং যখন যুদ্ধ শেষ হয়েছে তারা কিন্তু তাদের আবার সেই কোদাল কাঁচি হাতে নিয়ে তারা কিন্তু খেতে চলে গেছে। তারা ওই ইয়ের কাছে, দেশের কাছে, জনগণের কাছে তারা কিছু আশা করে নাই। ওই মানুষগুলা কিন্তু কখনো মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও নেয়নি। বাংলাদেশে কথায় আছে ৭০-৮০ হাজার নইলে ১ লক্ষ মুক্তিযুদ্ধ হইব, কিন্তু এই আওয়ামী লীগের আমলে ৫-৬ লক্ষ মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এগুলা কোত্থেকে আসছে? স্বাধীনতার বয়স হইল ৫৩, মুক্তিযোদ্ধার বয়স হইল ৫১-৫০ না। জোর করে একটা জিনিস এই আওয়ামী লীগটাকে বাংলাদেশের উপরে চাপাই দেওয়া হয়েছে। আমাদের পূর্বপুরুষরা, আমি বলি আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করে নাই, আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করে না। আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে পাকিস্তানকে এখান থেকে তাড়াইছে, তাড়াইয়া আমাদেরকে চোরের থেকে রক্ষা করে একটা ডাকাইদের হাতে দিয়ে দিছে। শেখ মুজিব নামের আওয়ামী নামের মুজিববাদী একটা ডাকাইদের হাতে দিয়ে দিছে আমাদেরকে, এই ৭ কোটি জনগণকে। তখন আমাদের পূর্বপুরুষরা, আমাদের দেশ স্বাধীন হয়েছে ২০২৪-এ। আমাদের সন্তানরা আমাদের দেশ স্বাধীন করছে ২০২৪-এ।
ওকে, তো এখন ইসকনের মূল ইয়েটা হইলো এখানে আমি দ্বারা সাধারণ সনাতনী হিন্দু ধর্মাবলম্বী আমরা দেখেন, আমরা যুগের পর যুগ আমরা একই স্কুলে লেখাপড়া করছি, একই কলের পানি খেয়েছি, একই পুকুরে গোসল করছি, একই বাজারে আড্ডা দিয়েছি, সব আমরা, আমাদের কোনো সমস্যা হয়নি। তো এখন সমস্যা কেন? এখন সমস্যা হলো, সমস্যাটা করতেছিল ইসকন। তা আপনাদের কাছে অনুরোধ রইল, সনাতনী ধর্ম যারা এবং যারা সাধারণ হিন্দু, আমাদের কোনো সমস্যা নেই, আপনারা ইসকনের ফাঁদে পা দিবেন না। দেখেন 47-এ কিন্তু দেশ স্বাধীন হয়েছে ধর্মের উপর ভিত্তি করে। এখানে মুসলমান থাকবে, এটা মুসলমান অধ্যুষিত এলাকা। হ্যাঁ, আপনারা যারা রয়ে গেছেন, আপনাদের পূর্বপুরুষরা যারা রয়ে গেছে, তারা নিরাপদ মনেই করে এখানে রয়ে গেছে। এখন আপনারা যদি আপনাদের পায়ে কুড়াল মারেন, আমাদের কিচ্ছু করার নাই। কিন্তু আমরা 90% 92% মুসলমান কিন্তু এতদিন কিন্তু মুখ বুঝে সহ্য করছে, আর কিন্তু সহ্য করব না। এখন আপনারা ইট ছুড়লে আমরা কিন্তু পাটকেল দেবো, কোনো কথা নাই। হ্যাঁ, ওই ইন্ডিয়া ফিন্ডিয়া এগুলা গোনার সময় নেই আমাদের। ওকে, আমাদের ছেলেরা দেখছেন ওই যে কয় যে স্যার গুলি করি, একটা মরে, একটা আবার আরেকটা দাঁড়ায়, এটি সরে না, আমরা মরতে শিখে গেছি। ঠিক আছে, তো ওই ইন্ডিয়ার ওই যে পারমাণবিকের ধমক আমাদেরকে দিয়া লাভ নেই। ঠিক আছে, আমাদের আছে চলার বাড়ি, আমরা চলা দিয়া পিডামো। ওকে, তো এই জন্য সাধারণ ধর্মাবলম্বী যারা, হিন্দু ধর্মাবলম্বী যারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ইসকনের ফাঁদে পা দিবেন না, ইসকনের ফাঁদে পা দিবেন না। ইসকন একটা ইহুদি সংগঠনের একটা শাখা। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা এটা আপনাদের ভাবে আপনারা এটা যাচাই বাছাই করে দেখেন। এটার উৎপত্তি আমেরিকাতে। ঠিক আছে, আর এবার আসি হলো বিএনপির ব্যাপারে। বিএনপি ইদানিং যে বিএনপির কর্মকাণ্ড, বিএনপির যে আচার আচরণ, এতে বোঝা যাচ্ছে যে বিএনপি আপনার আওয়ামী লীগকে ছাড়া বিএনপি চলতে পারবে না, এমন মনোভাব এবং আচার আচরণ, এমন কথাবার্তা বিএনপির। আর কি, ওই যে আমি সেদিন একটা দিছিলাম, পরশু না কালকে একটা দিছিলাম, যে ভাসুরে বেশি বুঝে কম বুঝে না, গাং হাতরায়া হেপার যায় আমারে দেহে না। না মানে ভাসুরে বেশি বুঝে কম বুঝে না, আমি এত কাছে আসি, হ্যাঁ, গাং সাত্রিয়ে সে ওপার যায়, অথচ আমাকে দেখে না। ঠিক আছে, আমরা 18 কোটি জনগণের মধ্যে বিএনপির সমর্থক আছে 60 থেকে 70%। ঠিক আছে, এগুলা বিএনপির চোখে পড়ে না। বিএনপির চোখে হইল আওয়ামী লীগ, যারা যুগের পর যুগ বিএনপির উপরে, আমরা যেখানে খাইতে পারি না, শুইতে পারি না, আমাদের ছেলেপেলেরা, ছাত্র দলের ছেলেপেলেরা, যুব দলের ছেলেপেরা, বিভিন্ন ছেলেপেলেরা না রক্তবর্ণ বয়া দিছে এই বিএনপির উপর দিয়ে আওয়ামী লীগ। না, আর আজকে সেই বিএনপি আওয়ামী লীগের কথা বলে না, তারা আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের ইয়ে না। বিএনপির নেতা নেত্রীদের লাজ লজ্জা না থাকতে পারে। আমরা যারা বিএনপি সাধারণ কর্মী, বিএনপিকে সমর্থন করি, বিএনপিকে পছন্দ করি, ভালোবাসি না, আমাদের কিন্তু লাজ লজ্জা আছে। ঠিক আছে, আমরা যেভাবে আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়াইছি, সেভাবে কিন্তু আমরা বিএনপিকেও তাড়াইতে পারবো। এখনো সময় আছে, আপনারা জনগণের এটা বুঝার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ বিএনপিকে যে কি পরিমাণ ভালোবাসে, আল্লাহর দোহাই লাগে, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এটা একটু উপলব্ধি করেন। আওয়ামী লীগ জামাত এগুলোর প্রয়োজন নেই। আওয়ামী লীগ জামাত ইন্ডিয়া, জামাত হইল পাকিস্তানি দল, আওয়ামী লীগ ইন্ডিয়ান দল। ঠিক আছে, এই তিনটা এক বোতলের পানি। এই আওয়ামী লীগ জামাত ইন্ডিয়া এগুলা তিনটা এক বোতলের পানি না। আজকে দেখেন ইউনূস সরকার, আমরা উনাকে সেলুট জানাই আমি, যে উনি যে এই বয়সে এসে, না ওনার বয়স এখন 84 বছর, এই বয়সে এসেও এই কি বলে দুর্যোগ মুহূর্তে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে উনি দেশের হাল ধরছেন। এই জন্য ওনাকে সেলুট জানাই। হ্যাঁ, এবং পাশাপাশি আমি সেলুট জানাই ওয়াকারকে সেলুট জানাই এই জন্য যে ওয়াকারের দূরদর্শিতার কারণেই কিন্তু সেদিন বাংলাদেশে রক্তের বন্যা বওয়া থেকে দেশ রক্ষা পাইছে। যদি ওই দিন ওয়াকার এইভাবে শেখ হাসিনাকে দেশ থেকে টেকনিক করে, শেখ হাসিনাকে দেশ থেকে বুদ্ধি খাটিয়ে বের করে না দিতেন, শেখ হাসিনার একটা পশমও পাওয়া যেত না। লক্ষ লক্ষ আওয়ামী লীগরা বলতো না, ওই যে কাউয়া কাহা করে, ওই যে কাউয়াটা পলায় রয়েছে, হালার পাহালার নাম কি, ওই যে নোয়াখালীর ওবায়দা না,
ও কথায় কথায় বলতো যে ক্ষমতা থেকে গেলে 5 লক্ষ 10 লক্ষ লোক মারা যাবো। ঠিকই 5 লক্ষ 10 লক্ষ মারা যাইতো যদি ওয়াকার তার বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন। এই জন্য বলি, আওয়ামী লীগারদের বলি, তখন জাতির পিতা বানা ওয়াকারকে। এক মুজিব শেখ মুজিব এগুলা তো ওই যে সরোয়ার্দির টোকায় আসছিল, সরোয়ার্দির বডিগার্ড ছিল, চামচা চুমচা ছিল না। তোরা যদি জাতির পিতা কইতে তোরা ওয়াকারকে তো করে বাঁচাইয়া দিছে ওয়াকার। ঠিক আছে? এখন এখন আমি যেটা উপলব্ধি করতেছি, ওয়াকার এবং ইউনূস সরকার, আমি জানি না, এটা আমার একান্ত মতামত আর কি, হয়তো ওনারা চাইতেছে যে পরিবারতন্ত্র থেকে কিভাবে 18 কোটি জনগণকে রক্ষা করা যায়। আমার ধারণা না, তার কারণ হইল পৃথিবীর ইতিহাসে বিরল যে একটা দেশের সাবেক 2টা প্রধানমন্ত্রী, তারপরে প্রেসিডেন্ট, তারপরে আপনার শত শত এমপি এবং মন্ত্রী সব জেলে ছিল। খেয়াল আছে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে না? সেখানে মনে করেন এই যে রাজনীতিবিদরা কত আল্লাহর কসম, খোদার কসম, মক্কা শরীফের কসম, বাপের কসম, বাপের কবরের কসম, এবার গেলে ভালো হয়ে যাবো না। তারপরে কি করলো ক্ষমতা এসে শেখ হাসিনা, ভালো হয়ে গেছে, আরো বেশি খারাপ কাজ করছে না? 2001 সালে বিএনপি ক্ষমতায় আসবে এটা দুনিয়াতে কেউ মনে করে না, আমরা মনে করি না, তখন আমরা জাপানে। আওয়ামী লীগ ক্ষমতা আসবে এটা স্বাভাবিক, কিন্তু বিএনপি কতটা আসন পায় এটাই ছিল দেখার বিষয়। কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে, তার কারণ হচ্ছে কি, বাংলার জনগণ ভুল করে নেই। 96-তে সারা বাংলাদেশের সব রাজনৈতিক দল হইতে শুরু করে সব এক হয়ে গেল, সংবাদপত্র হইতে শুরু করে একটা পশু পাখিও বিএনপির কথা বলে নেই। তারপরও ইলেকশন করে বিএনপি 96 সালে বাংলাদেশের সর্ববৃহত্তর বিরোধী দল ছিল, 116টা আসন পেয়েছে বিএনপি একাই। ঠিক আছে? তাহলে কি হলো, বাংলাদেশের জনগণ কি পরিমাণ ভালোবাসে বিএনপিকে। 2001-এ এসে বাংলাদেশের জনগণ প্রাণ খুলে দিল বিএনপির জন্য, একাই তো 200 কতটা আসন পাইল বিএনপি, সরকার গঠন করলো। ঠিক আছে? সরকার গঠন করেই তারপরে বিএনপি জনগণের কথা ভুলে গেলেন। আর এটাই কষ্ট আমাদের, এটাই আমরা বিএনপিকে, ওই জায়গাটাতেই আমরা বিএনপিকে বিশ্বাস করতে পারি না যে এবার ক্ষমতা আসলে যে বিএনপি জনগণের জন্য, দেশের জন্য ভালো কিছু করবে। এই জন্য যদি দেশে কোনো পরিবর্তন আসে, ওয়াকার, ইউনূস এরা যদি চায় যে না আমরা দলীয় রাজনীতি চাই না, আপনারাও চাইলে দিতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন, হ্যাঁ, যে আমরা দলীয় পরিবারতন্ত্র চাই না, আমরা পরিবারতন্ত্রের বিলুপ্তি চাই না। আমিও আছি, আমরাও পরিবারতন্ত্র চাই না। তো এখন তারেক রহমানের এখন মোক্ষম একটা সময় আছে, একটা সুযোগ আছে। তারেক রহমান ঘোষণা দিতে পারে যে আমরা যদি বিএনপি ক্ষমতায় গেলে জিয়া পরিবারের কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে না। বিরাট একটা হাতিয়ার এটা তারেক রহমানের হাতে, একদম ঘোষণা দিতে পারে। হ্যাঁ, সে দলের প্রধান থাকবে। ম্যাডাম খালেদা জিয়া, উনি তো অসুস্থ, উনি যে কোনো সময় রিটায়ার করবেন, যে কোনো সময় করবেন, তারপরে তো তারেক রহমান দলীয় প্রধান হবেন। কেন, সোনিয়া গান্ধী দেশ চালাইছে না? মনমরা, ওই যে শেখ হাসিনার ভাষায় মনমরা কইতো শেখ হাসিনা, মনমরা প্রধানমন্ত্রী ছিল না, সোনিয়া গান্ধী দলের প্রধান ছিল। সেভাবে করেন, তারেক রহমান ডিক্লার দেন, দেখেন মানুষের, জনগণ সরকার প্রধানের, সরকারের চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে। আর এই ভয়টা আপনারা যখন উপলব্ধি করতে পারছেন যে ইউনূস সরকার, ইউনূস এবং ওয়াকার এরা চাচ্ছে পরিবারতন্ত্রের কে কিভাবে করা যায় না, এটা যখন আপনারা উপলব্ধি করতে পারছেন, এই জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারছেন, কিন্তু বাংলার জনগণ যে আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসে এটা আপনারা বুঝতে পারেন নাই, এটা আপনারা উপলব্ধি করতে পারেন নাই। এটি হলো আপনাদের নোংরা চিন্তাধারা, নোংরা মনের পরিচয় বিএনপির। এখনো সময় আছে না, ঘোষণা দেন। বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির জিয়া পরিবারের কেউ ক্ষমতায় আসবে না, তো ক্ষমতা তো আপনাকে হাতেই থাকবো, পুতুল বহায় দিবেন, অসুবিধা কি, মন মরার মতন দেন না একবার ডিক্লার। আপনি জিয়াউর রহমানের সন্তান, বুকের পটা টান করে যে আপনি যে ইদানিং যেসব কথা বলতেছেন ওটার সাথে মেরে দেন এটাকে। বিএনপি ক্ষমতায় গেলে আমরা জিয়া পরিবারের কেউ ক্ষমতায় যেতে যাবো না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হব না। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, আমরাও চাই বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র চাই আমরা বাংলাদেশে। আমি চাই বাংলাদেশ থেকে গণতন্ত্রের এটা ব্রিটিশ সিস্টেম আমরা চাই না, ব্রিটিশ সিস্টেম বিলুপ্তি করে আমরা আমেরিকান সিস্টেম চাই, আমরা ইরানি সিস্টেম চাই।
প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র। প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র আসলে বাংলাদেশে চুরিধারি অনেকাংশে কমে যাবে। তা আমি জানি না আমার কথাগুলো আমি ঠিকমতো যেটা বুঝাইতে চাইছি সেটা বুঝাইতে পারছি কিনা। এবং আপনারা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, হ্যাঁ, আপনারা আপনাদের মতামত দিবেন। যদি বাংলাদেশে পরিবারতন্ত্রের বিলুপ্তির কোনো সিস্টেম আসে, হ্যাঁ, তাহলে এটার প্রতি কারা কারা এটাকে সমর্থন দিবেন, কারা কারা এটা করবেন, একবার চিন্তার প্রয়োজন আছে। কারণ আমরা কিন্তু অনেক কিছু দেখছি। আর এখানে জামাতে ইসলাম কি করছে জানেন? জামাতে ইসলাম কি করছে, এখন তারা সুযোগ বুঝে এখন তারা কি করছে, বাইং মাছ চিনেন, গ্রামে যারা ছিলেন তারা চিনবেন। বাইং মাছ কি করতো, যে কাদা আছে না, কাদা, ওই যে আমরা গ্রামের ভাষায় আমরা প্যাক বলতাম আর কি, কাদার ভিতরে ওই যে নরম মাটি আর কি, যখন পানিটা যখন সেচে ফেলাই দেওয়া হতো তখন বাইং মাছ কি করতো, মাটির কাদার ভিতরে ঢুকে যেত। তো জামাত কি করছে, সুযোগ বুঝে এরা কিন্তু এখন ওই যে কাদার ভিতরে ঢুকে এখন গুপ্তি মেয়েরা বসে রয়েছে না, আবার সময় মতো এরা বেরিয়ে আসবো। কারণ হলো পাকিস্তানি দল, আওয়ামী লীগ হলো ইন্ডিয়ান দল। একমাত্র বাংলাদেশে একটাই দল আছে, সেটা হলো জিয়াউর রহমানের দল বিএনপি। আপনাদেরকে বলি, আল্লাহর দোহাই লাগে এখনো জনগণের জন্য কাজ করেন, জনগণের এই ইয়েটাকে, জনগণের পালসটাকে বুঝতে চেষ্টা করেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে। ম্যাডাম খালেদা জিয়ার প্রচন্ড ভালোবাসে, তারেক রহমানকেও প্রচুর ভালোবাসে। অতীত উনি যা কিছু করছেন, ইদানিং উনি অনেক ভালো ভালো কাজ করতেছেন, ভালো ভালো কথা বলতেছেন। এর সাথে এটাও আবারও বলি, এটাও বলেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আমরা জিয়া পরিবারের কেউ আমরা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হবে না। বলেন না, দেখেন না কি অবস্থা। এবং ইসকনের সাধারণ হিন্দু ভাই বোনদেরকে বলি, আপনারা এই কি বলে, ইসকনের ফাঁদে পা দিবেন না, আওয়ামী লীগের ফাঁদে পা দিবেন না। বাংলাদেশে হিন্দুদের যদি ক্ষতিগ্রস্ত করেই থাকে, যা ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিন্তু বাংলাদেশে হিন্দুরা, এই আওয়ামী লীগ কিন্তু হিন্দুদের ক্ষতি করছে। এবং আওয়ামী লীগের লোকজনই কিন্তু হিন্দুদের জমি জমা জবরদখল করে সবকিছু আওয়ামী লীগের কাছে আছে, অন্য কোনো দলের কাছে নাই কিন্তু। তো অতএব আপনারা আওয়ামী লীগ এবং ইসকনের ফাঁদে পা দিবেন না। এই কথা বলে আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং বিএনপি নেতাদেরকে বলবো, আপনারা আরেকটু ম্যাচুরিটি দেখান রাজনীতির উপরে। আপনারা এখন একদম মানে কি বলে আনাড়ি, আপনাদের রাজনীতিটা এখন আনাড়ি। যেই একটা সময়, যে একটা সুযোগ গেছিল, এখন যদি বিএনপি স্ট্রংভাবে মাঠে নেমে ইউনুস ওয়াকারের পাশে থাকতেন, তাহলে বাংলাদেশে এই যে অরাজকতাগুলা হইতেছে না, এটার অর্থ বুঝছেন আপনারা? অরাজকতাগুলা, বাংলাদেশ কিন্তু মার্শাল্লার দিকে যাচ্ছে, বাংলাদেশে মার্শাল্লাহ আসবে, ঠিক আছে? সেই সিস্টেম তৈরি করতেছে। এটা বিএনপি বুঝলো না, এটা বিএনপির ব্যর্থতা আর জামাতে ইসলামের লোক। লুভি জামাত ইসলামের লোভ লালসা, আর হলো বিএনপির আনাড়িপনা, রাজনৈতিক অপরিপক্কতা জন্য দায়ী। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।